পূর্বাঞ্চল প্রতিদিনে আপনাদেরকে স্বাগত। আমি জাকারিয়া তবাদার। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আসামের অত্যন্ত পরিচিত এক ব্যক্তিত্ব, যিনার নাম হলো ডক্টর সলমান উদ্দিন চৌধুরী আইএসএফ, অবসরপ্রাপ্ত মুখ্য বন সংরক্ষক। বন বিভাগের আসামের প্রধান হিসাবে দায়িত্ব সামলিয়ে অবসর গ্রহণ করেছেন যিনি। তো বিগত কিছুদিন পূর্বে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের টিকিটের দাবিদার ছিলেন উনিও। এই করিমগঞ্জ লোকসভা থেকে যে 10-11 জন ব্যক্তি টিকিটের জন্য দৌড়েছিলেন, ওনার মধ্যে উনিও একজন ছিলেন। তো দল আপনাকে টিকিট দেয়নি, সেই হিসাবে আপনাকে এখন করিমগঞ্জ লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা যিনি করছেন টিকিট পেয়ে, উনি হলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী সাহেব। ওনার সাথে আপনাকে কোনো ক্যাম্পেইন করতে বা কোনো স্টেজে দেখা যাচ্ছে না, সেটার কারণ কি, আপনি কি মনে করেন? ধন্যবাদ। পূর্বাঞ্চল প্রতিদিনের সমগ্র কর্মচারীবৃন্দ এবং পূর্বাঞ্চল প্রতিদিনের পরিবার সহ সমস্ত দর্শক মণ্ডলীকে আমার অন্তরের অন্তিম স্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করিতেছি। তৎসঙ্গে আপনি প্রশ্ন করেছেন যে হাফিজ রশিদ সাহেবের সঙ্গে আমি কেন স্টেজে আমাকে দেখতে পান নাই। আপনারা নিশ্চয় দেখেছেন যে কংগ্রেসের এক প্রার্থী নোয়াগাঁওতে শ্রীযুত পদ্মুৎ বরদলৈ নির্বাচনী প্রচারে আমি নোয়াগাঁওতে ছিলাম। আজকে সকালে মাত্র পৌঁছেছি শিলচরে এবং আমি কংগ্রেসের সঙ্গে আছি। এমনকি আমি এক সপ্তাহ যাবৎ কন্টিনিউয়াস নোয়াগাঁও সমষ্টিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের অনুকূলে প্রচার কার্য চালিয়েছি। গতিকে আজকে সকালে এসে আপনার এই চ্যানেলের মাধ্যমে প্রথমেই আমি কংগ্রেসের প্রতি আমার আনুগত্য প্রকাশ করি এবং কংগ্রেসকেই সমর্থন করি। দল আপনাকে টিকিট দেয়নি, তো সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? কারণ আপনিও একজন স্ট্রং দাবিদার ছিলেন টিকিটের। এপিসিসি থেকে শুরু করে এআইসিসি পর্যন্ত আপনার নাম চর্চা ছিল, কিন্তু ফাইনালি আপনি টিকিট থেকে বঞ্চিত হলেন, সেটার কারণ কি? এটা পরম্পরাগত নিয়ম। অনেক প্রার্থী প্রত্যাশী দলের টিকিট লাভের জন্য আবেদন করেন এবং জনগণের সাথে সংযোগ স্থাপন করেন, কিন্তু দল একজনকেই টিকিট প্রদান করে। উদাহরণস্বরূপ আপনারা বুঝতে পারবেন কথাটা দর্শক মণ্ডলী, আসামের প্রভারী সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিংহ, যিনি আলোয়ার থেকে এমপি হয়ে মন্ত্রী হয়েছিলেন রাজস্থানের, এইবার উনিও টিকিট লাভ করেন নাই, কিন্তু দলের কাজ করে যাচ্ছেন। আসামের প্রভারীও আছেন। গতিকে আমরা 11 জন টিকিট প্রত্যাশী ছিলাম, তার মধ্যে আমিও একজন। টিকিট তো একজনই পাবে, গতিকে টিকিট যে পায় দলের প্রতি আনুগত্যশীলতার কারণে আমি দলের সঙ্গেই আছি। যিনি টিকিট লাভ করেছেন উনি হলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী। তো যেদিন উনি নমিনেশনটা সাবমিট করলেন, সেদিন এই নমিনেশন সাবমিটের দিন করিমগঞ্জ ডিসি অফিসে এপিসিসি থেকে শুরু করে এআইসিসি পর্যন্ত কোনো লিডারশিপকে দেখা গেল না। সেটা কী জন্য হলো? উনি একজন এত বড় একজন ব্যক্তিত্ব, তারপর ওনার নমিনেশনের দিন কোনো লিডারশিপ ছিলেন না, সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? আপনি স্বীকার করছেন উনি বড় ব্যক্তিত্ব, গতিকে উনার সঙ্গে অন্য নেতৃবৃন্দ থাকা না থাকার প্রশ্নই উঠে না। গতিকে উনি একাই, আপনি স্বীকার করতেছেন উনি অনেক বড় ব্যক্তিত্ব, গতিকে উনি নমিনেশন সাবমিট করেছেন, এতে কোনো আপত্তি নাই আমাদের। কিন্তু কংগ্রেসের তো অনেক আরও বড় বড় যখন লিডারশিপ নমিনেশন সাবমিট করেন, ইভেন রাহুল গান্ধী বলেন, প্রিয়াঙ্কা গান্ধী বলেন, যখনই এরকম কোনো বড় ব্যক্তি নমিনেশন সাবমিট করেন, ওদের সাথে তো দলের পার্টি ওয়ার্কার, বড় বড় লিডারশিপ যারা থাকেন, সবাই উপস্থিত থাকেন। টিকিট লাভের পর নমিনেশন সাবমিটের দিনে যখন প্রার্থী মনোনয়ন দাখিল করে, তখন উনি প্রয়োজন মনে করলে দলের নেতৃত্বকে অনুরোধ করেন, এরা উপস্থিত থাকে। আমাদের প্রার্থী দলের কর্মী এবং ভোটারদেরকে আবেদন করেছেন এবং আপনারা নিশ্চয় দেখেছেন অনেক বড় মিছিল দিয়ে ভোটাররা করিমগঞ্জ এবং হাইলাকান্দির কংগ্রেসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
গতিকে নেতৃবৃন্দ দিল্লি এবং দিশপুর থেকে আসবেন, ওদের বুথ তো এখানে নেই। গতিকে নেতৃবৃন্দ আসা না আসার এই প্রশ্ন উঠতেই পারে না, যেহেতু এই দুই জেলার করিমগঞ্জ এবং হাইলাকান্দির বুঠাররা ওনার সাথে উপস্থিত ছিলেন। বিভিন্ন স্তরের বুথ লেভেল থেকে আরম্ভ করে জেলা স্তরের সমস্ত কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। গতিকে দিশপুর এবং দিল্লির নেতৃবৃন্দ থাকা না থাকার প্রশ্নই উঠে না। যেহেতু আপনারা আরও 10 জন টিকিটের দাবিদার ছিলেন, কিন্তু এখন যে নির্বাচনী প্রচার চলছে সেই প্রচারে একজন বা দুজন ব্যতীত বাকি কাহাকেও মানে প্রচারে দেখা যাচ্ছে না, তো সেটা সম্পর্কে আপনার কি ধারণা? নিজের নিজের ব্যক্তিগতভাবে আমার মনে হয় প্রত্যেক টিকিট প্রত্যাশীরাই কংগ্রেসের পক্ষে জনমত গঠনে সচেষ্ট আছেন। ব্যতিক্রম কেবল একজনই, উনি প্রাক্তন মন্ত্রী আবু সালে নিজামুদ্দিন, যিনি ইউডিএফ দলে চলে গেছেন। বাকি সবাই কংগ্রেসের পক্ষে আছেন এবং নিজের নিজের সামর্থ্য অনুসারে দলের প্রতি প্রত্যেক ফলোয়ারকে, তাদের ওয়েলউইশারকে আহ্বান করিতেছেন, সেটা আমি জানি এবং এ বিষয়ে আমি অবগত। হ্যাঁ, আপনি বলছেন সবাই দলের পক্ষে আছেন, তো এখানে একটা জিনিস নোটিশ করা গেছে যে দলের পক্ষে এক জিনিস এবং হাফিজ রশিদ আহমেদ সাহেবের পক্ষে এক জিনিস। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা টিকিটের দৌড়ে প্রথম স্থানে, দ্বিতীয় স্থানে বা তৃতীয় স্থানে ছিলেন, ওদেরকে কিন্তু কোনো মিটিংয়ে দেখা যাচ্ছে না। ইভেন কোনো ছোটোখাটো যে মিটিংগুলো, বড় মিটিং, অনেক মিটিং হচ্ছে পার্টির হয়ে, কোনো একটা মিটিংয়ে ওদেরকে দেখা যাচ্ছে না। সেটা কী জন্য হচ্ছে? আপনি তো নিজেই প্রথমে স্বীকার করে নিয়েছেন যে উনি বহুত বড় ব্যক্তিত্ব। গতিকে উনার সঙ্গে সমস্ত প্রার্থী যে থাকতেই টিকিট প্রত্যাশী যে একই মঞ্চে থাকতে হবে, সেটা তো কোনো বাধা ধরার নিয়ম নয়। বাকি সব টিকিট প্রত্যাশীরা নিজের নিজের সামর্থ্য অনুযায়ী নিজের নিজের অনুসারীদের কাছে কংগ্রেসের পক্ষে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন বলে আমি অবগত। প্রত্যেকবার নির্বাচনের পূর্বে এই মুসলিম অধ্যুষিত যে এলাকাগুলো বা যে সমষ্টিগুলো আছে, যেমন দক্ষিণ করিমগঞ্জ, নর্থ করিমগঞ্জ, এরকম সমষ্টিতে একটা আওয়াজ উঠে যে কম বাঁচাও বলে। বিগত বিধানসভা নির্বাচনেও এরকম একটা আওয়াজ উঠেছিল, কম বাঁচাও বলে মুসলিমদেরকে একাট্টা করে একজনকে ভোট দেওয়ার জন্য। ঠিক তদ্রূপভাবে এইবারও ইলেকশনে সংবিধান বাঁচাও বলে করিমগঞ্জ লোকসভাতে একটা আওয়াজ উঠেছে, সংবিধান বাঁচাও। সেটা আবার কি? নির্বাচন তো নির্বাচনই, এখানে সংবিধান বা কম বলে আবার কি? ভারতবর্ষের রাজনীতিতে এই কৌম বাঁচাও শব্দটা অত্যন্ত ঘৃণনীয়। কৌম উর্দু শব্দ, কৌমের অর্থ হয়েছে বাংলাতে যদি করেন জাতি। গতিকে আমি জানি ভারতবর্ষের সমস্ত নাগরিক একটা মাত্র জাতি। গতিকে জাতিকে যদি কৌম বাঁচাওর নামে মানে কেবল সংখ্যালঘুর মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, এর চেয়ে ঘৃণনীয় এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হইতে পারে না। আপনি নিশ্চয় বিশ্বাস করবেন এবং দর্শক মণ্ডলীও বিশ্বাস করবে, ভারতবর্ষে 15 থেকে 16% মানুষ মুসলিম ইসলাম ধর্মাবলম্বী এবং 85% মানুষ হয়েছে নন মুসলিম। গতিকে এই 15%কে কম বাঁচাও আওয়াজ দিয়ে যে প্রচার কার্য চালানো হয়, সেটা গণতন্ত্রের পক্ষে ধিক্কারজনক, গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। এবং এহেন আওয়াজে ভারতবর্ষে আমরা যে মেরুকরণের রাজনীতি বলি, সেই মেরুকরণের রাজনীতি সৃষ্টি করে, মেরুকরণের রাজনীতির জন্ম দেয়। গতিকে এহেন আহ্বান পরিত্যাগ করা প্রয়োজন। প্রত্যেক রাজনৈতিক দলই নাগরিকের, ভোটারদের ভোটাধিকার সাব্যস্ত করে তাদেরকে সমর্থন করার আহ্বান জানানো উচিত। কৌম বাঁচাও, কৌমের পক্ষে অমুক ভোট দেও, তা নিতান্ত ঘৃণনীয়। এবং সংবিধান রক্ষা কোনো আইনবিদে সংবিধান রক্ষা করতে পারে না। ভারতবর্ষের সংসদে আপনারা দেখেছেন ভারতীয় জনতা পার্টি এইবার 400 পারের আওয়াজ দিয়েছে। 400 পারের আওয়াজের অর্থ হয়েছে 2/3 মেজরিটি লাগবে। 2/3 মেজরিটি যদি এরা পায়,
তবে ভারতবর্ষের কিছু সংবিধানের কিছু ধারা আছে যাকে পরিবর্তন করা যাইতে পারে। সংসদের ভিতরে আপনার 545 জন সংসদ লোকসভায় যাবে এবং 245 জন সংসদ রাজ্যসভায় যাবে। এদের সংখ্যা গরিষ্ঠতার বলে সংবিধানের ধারা পরিবর্তন হয়। কোনো এক আইনজ্ঞের ধারা সংবিধান পরিবর্তন রূপ দেওয়া যায় না। কংগ্রেস দলের মধ্যে অভিষেক মনু সিংভি, সলমান খুরশিদ, একসময় কপিল সিব্বলের মতো বড় বড় হংসরাজ ভরদ্বাজের মতো বড় বড় আইনজ্ঞ ছিলেন। গতিকে কেবল আইনজ্ঞ কোর্টের মধ্যে যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে কোনো আইন প্রণয়ন করা হয় তবে সুপ্রিম কোর্টে লড়তে পারেন, কিন্তু সংসদে সংখ্যা গরিষ্ঠ সংসদী যদি সদস্য থাকে কোনো দলের, তাহলে তারা সংবিধান পরিবর্তন করতে পারে এবং এই পরিবর্তনে বাধা দিতে বিরোধীদের কাছে এই সংখ্যা গরিষ্ঠ সংসদ থাকতে হবে। 1-2 জনকে দিয়ে আপনার গণতন্ত্র রক্ষা হয়ে যাবে, এই আওয়াজটা সাধারণ মানুষকে বোকা বানানোর আওয়াজ। সাধারণ মানুষ বুঝতে পেরেছে আজকের দিনে লিডার থেকে ভোটার বেশি চালাক, ভোটারের বোধগম্য হয়েছে যে সংসদে 2/3 আসন যদি কোনো দলের থাকে সে দল সংবিধানকে পরিবর্তন করতে পারবে এবং বিরোধীদের যদি এহেন আসন থাকে তারা কোনো সরকার পক্ষের কোনো পরিবর্তনে বাধা প্রদান করতে পারবে। একজন আইনজ্ঞ সংসদে সংবিধান রক্ষা করতে পারে না, আইনজ্ঞ আদালতে গিয়ে সুপ্রিম কোর্টে গিয়ে লড়তে পারে। যদি কোনো আইন সংবিধানের বেসিক স্ট্রাকচারের বিরুদ্ধে পাস করা হয় তখন চ্যালেঞ্জ করতে পারে। জনগণ, ভোটাররা একথা অতি সহজেই বুঝতে পেরেছে। ধন্যবাদ আপনাকে, আপনি অত্যন্ত সুন্দরভাবে ব্রিফিং করেছেন। কিন্তু আপনার দলের যিনি প্রতিনিধি, কংগ্রেস দলের যিনি প্রতিনিধি হাফিজ রশিদ আহমদ সাহেব, উনি তো নিজেই বলছেন যদি উনি এইবার নির্বাচনে জিতে যান তাহলে উনি সংবিধান রক্ষা করবেন। তো মানুষকে এই যে সংবিধানের বই যেটা দেখাচ্ছেন সেটা কি জন্য উনি দেখাচ্ছেন? কারণ যদি উনার পক্ষে একা সম্ভব নয় তাহলে বুটের প্রচারে গিয়ে এরকম কেন বলছেন উনি? এই প্রশ্ন উনি বলেছেন, ওনাকে জিজ্ঞাসা করলে আপনি সদুত্তর পাবেন। আমি তৃতীয় ব্যক্তির কোনো প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। কিন্তু আপনার দলের তো উনি প্রতিনিধি, আপনার দলের তো ক্যান্ডিডেট, আপনারা তো উনাকেই ক্যান্ডিডেট দিয়েছেন আপনার দল থেকে। আমার দলের প্রতিনিধি হিসাবে, দলের সদস্য হিসাবে আমি তো পরিষ্কার করে দিয়েছি যে আইনজ্ঞরা আদালতে গিয়ে চ্যালেঞ্জ করতে পারে কোনো আইনের ধারা পরিবর্তন করার বিরুদ্ধে, কিন্তু সংসদে সংখ্যাগরিষ্ঠতার বলেই সংবিধান রক্ষা করা যাবে। সংখ্যাগরিষ্ঠতার বলে কোনো সংবিধান পরিবর্তনকেও প্রতিরোধ করা যাবে, এটা আমি স্পষ্ট করে দিয়েছি আপনাকে। বিগত দিনে দেখা গিয়েছে আসামের বিভিন্ন জায়গা থেকে 5 বার নির্বাচনে উনি প্রতিদ্বন্দ্বিতা করেছেন হাফিজ সাহেব। তো আপনি কি মনে করেন এই যে উনি 5 বার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন, তো সেটা কি এইবার চেঞ্জ হয়ে যাবে না উনার যে হারার যে একটা কনসিস্টেন্সি আছে সেটা মেনটেন হবে? না, এটা তো রাজনৈতিক জ্যোতিষী না যে 5 বার হেরেছেন 6 বারও হারবেন। এইভাবে যে হারলেই যে হারতে হবে এটা কোনো কথা না। কারণ কোনো প্রার্থীর জয় নির্ভর করে তার দলের প্রাধান্য এবং প্রার্থীর ব্যক্তিগত তৎপরতা উপরে। গতিকে আমি মনে করি উনি কংগ্রেসের মনোনীত প্রার্থী হিসাবে এবং ইন্ডিয়া জোটের সমর্থিত প্রার্থী হিসাবে জয়লাভ করবেন বলে আমি আশা করি। হ্যাঁ, আপনি বলেছেন কোনো প্রার্থীর জয় নির্ভর করে ক্যান্ডিডেটের ব্যক্তিগত তৎপরতার উপর। তো আপনি কি মনে করেন উনি যে ইলেকশন ক্যাম্পেইনে গিয়ে যেভাবে মানুষের সাথে মিলছেন বা যে ধরনের উনি বিহেভিয়ার বা ওনার কাছ থেকে মানুষ যেটা পাচ্ছে সেটাতে কি আপনারা পার্টি থেকে আপনারা সবাই সন্তুষ্ট? আপনারা কি মনে করেন উনি ক্যাম্পেইন করার ফলে আপনাদের বেনিফিট হচ্ছে বা ভোট আপনাদের ফেভারে আসছে, এটা কি আপনি মনে করেন? এখন পর্যন্ত ঊর্ধ্বতম কোনো নেতৃবৃন্দ তার প্রচারে, তার জনসংযোগে কোনো বিরূপ প্রতিক্রিয়া প্রকাশ করে নাই। গতিকে আমি
এটা বলতে বাধ্য যে উনি জনগণের সঙ্গে সংযোগ রক্ষা করে চলছেন। গতকালকে করিমগঞ্জ লোকসভার একটা জায়গা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের এক জায়গাতে প্রচারে যাওয়ার সময় আপনাদের ক্যান্ডিডেটকে গাড়ি আটকিয়ে গো ব্যাক মুর্দাবাদ ধ্বনি এবং সঙ্গে কালো পতাকা দেখিয়েছেন ওখানের জনগণ, সেটা সম্পর্কে আপনি কি বলতে চান? উনি পেশাগত হিসাবে আইনজীবী ছিলেন, গতিকে উনি আইনজীবী হিসাবে সেই এলাকার কোনো লোকের সঙ্গে ওনার মতবিরোধ থাকতে পারে, সেই ব্যক্তিগত মতবিরোধের বহিঃপ্রকাশ হতে পারে। কোনো সুস্থ সমাজের ভোটাররা যে কোনো দলের সমর্থন করতে পারে, যে কোনো দলের প্রচার প্রসার করতে পারে, অন্য কাউকে বাধা দেওয়ার কোনো সাংবিধানিক অধিকার নাই। যদি এভাবে করেছে, আমি তো জানি না, যদি করে থাকে তাহলে ও ব্যক্তিগত কোনো কারণে করতে পারে। ডি ভোটার যেটা একটা সমস্যা, তো আসামের একটা মানে বড় একটা ইস্যু, একটা বার্নিং ইস্যু বললে ভুল হবে না, এই ডি ভোটার সমস্যা। এই ডি ভোটার সমস্যা নিয়ে আপনাদের যিনি প্রতিনিধি হাফিজ সাহেব, উনি তো অনেক বড় মাপের উকিল, অনেক বড় উকিল, অনেক সিনিয়র উকিল, তো এই ডি ভোটার ইস্যু নিয়ে ওনার কি কন্ট্রিবিউশন রয়েছে? 1997-এ বোধহয়, আমার এক্সাক্ট ডেটটা মনে পড়তেছে না, উনি ডি ভোটার ইস্যু নিয়ে মহামান্য উচ্চ আদালতে মামলা করেছেন যে ডি ভোটার এভাবে করে জনগণের মৌলিক অধিকার ভোটাধিকার হরণ করা, তাকে সাসপেন্ড করে রাখা আইন সিদ্ধ নয়। এবং উনি এই কেসে অনেক লড়েছেন, কিন্তু রায়দানটা উকিলের উপর নির্ভর করে না, রায়দান আদালতের উপর নির্ভর করে। রায় ওনার বিপক্ষে গিয়েছে, কিন্তু উনি মামলায় লড়েছেন, এটা তো অস্বীকার করার কোনো কারণ নাই। এবং এই আদালতের যখন রায় দিয়েছে, তখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, নির্বাচন আয়োগের ডি ভোটার যে কনসেপশনটা, সেই কনসেপশনটা আদালতের মাধ্যমে তার ন্যায়িক বৈধতা লাভ করেছে। আর তারপরে আরও বেশি লোককে এভাবে ডি ভোটার লিস্টে আনা হয়েছে। কিন্তু উনি লড়েছেন কোর্টে, আদালতে লড়েছেন, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু আদালতের রায়দানটা, চূড়ান্ত রায়দান যে আদালতের উপর নির্ভর করে, আদালত ওনার এই প্রচেষ্টাকে, ওনার উপস্থাপনকে হয়তো আপনার মান্যতা দান করে ওনার পক্ষে রায়দান করে নাই, ডি ভোটারের পক্ষে রায়দান করছে। যে ডি ভোটার যে করেছে, নির্বাচনী আয়োগ তার আইনি বৈধতা দিয়ে দিয়েছিল, কিন্তু উনার প্রচেষ্টা তো ছিল। আপনি বললেন উনি কেস করেছিলেন, আদালত ওনার বিপক্ষে রায় দিয়েছে, ওনার পক্ষে রায় দেয়নি। উনি অত্যন্ত বড় মাপের একজন উকিল, অনেক বড় উকিল, তো যেহেতু আদালত ওনার বিপক্ষে রায় দিয়েছে, তারপর এই মামলায় উনি আবার অ্যাপিল করেছেন কি? এটা আমার জানা নাই। খালি বড় মাপের উকিলের কথায় যে আদালত রায় দিবে, আপনারা দেখছেন অভিষেক মনু সিংভির কিছু কেসও আদালত বিরূপ রায় দেয়। আপনার কপিল সিব্বালেরও কেস তার নিজের উপস্থাপনের বিরুদ্ধে রায় দিতে পারে, কিন্তু সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন কি না এ বিষয়ে আমি অবগত নয়। সেম আরেকটি প্রশ্ন, যেভাবে এনআরসি হয়েছিল আসামে, ইভেন এখনও পর্যন্ত এনআরসিটা মানে পার্মানেন্টলি এটার সমাধান হয়নি। এই এনআরসিতে ওনার কি কন্ট্রিবিউশন? সাধারণত মানুষ জানে যে উনি এনআরসি সম্পর্কে নিয়ে, এনআরসি নিয়ে অনেক কিছু করেছেন। কিছু কিছু মানুষ বলছে এনআরসি নিয়ে উনি কিছুই করেননি। যেহেতু আপনি একজন বড় মাপের ব্যক্তি, আপনি গুয়াহাটিতে থাকেন, আসামের অনেক বড় মানে আসাম স্টেটের অনেক বড় দায়িত্বে ছিলেন, নিশ্চয়ই আপনি জানবেন এনআরসি নিয়ে হাফিজ সাহেব কী করেছেন। তো একটু আমাদের দর্শকের উদ্দেশ্যে বলুন। এনআরসি সরকার করেছে, এবং এটা আসাম আন্দোলনের সময় থেকে আশুর একটা দাবি ছিল। উনি যখন ইউএমএফে ছিলেন, আশুর দাবির প্রতি সমর্থন জানিয়ে উনিও এনআরসিতে বাধা প্রয়োগ করেন নাই। এনআরসি যাতে হয় সেই পক্ষেই বলেছেন, এবং পরে এনআরসিটা সুপ্রিম কোর্টের নিরীক্ষণে সরকার এনআরসি করেছে। গতিকে উনার তো কিছু করার নাই, কিন্তু আশুর দাবির প্রতি
উনি যখন ইউএমএফ এ ছিলেন ওনার সমর্থন ছিল। ওয়াকফ প্রপার্টির উনি চেয়ারম্যান ছিলেন, হ্যাঁ আপনি নিশ্চয় জানেন। তো চেয়ারম্যান থাকা অবস্থায় এই ওয়াকফ প্রপার্টির জন্য উনি কি করেছেন? ওয়াকফ প্রপার্টির সময় উনি চেয়ারম্যান ছিলেন, কিন্তু কি করেছেন আমি তো কোনো ওয়াকফ প্রপার্টির সঙ্গে জড়িত নয়। জনগণ বলে যে ওয়াকফ প্রপার্টির অনেক সম্পত্তি এখনো বেদখলকৃত আছে, ওনার সময়ে এই বেদখলকৃত ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার করা সম্ভব হয় নাই। জনগণ বলে থাকে এক বিষয়ে, আমি ওয়াকিবহাল নয়, ওটা ওনার ব্যক্তিগত প্রশ্ন, ওনাকে জিজ্ঞাসা করলে বিস্তারিত জানতে পারবেন। কিছু কিছু প্রশ্ন আমরা আপনাকে সেই জন্য জিজ্ঞেস করছি, আপনি তো এই দলের প্রতিনিধি, আপনি দলের হয়ে কাজ করছেন, বা আপনি ওনার সাথে আপনার একটা ভালো একটা রিলেশন আছে, আপনিও গুয়াহাটি বেসড মানুষ, সেই জন্য আমরা এই প্রশ্নগুলো আপনাকে করছি। আমি দলের আছি, উনি যেদিন থেকে কংগ্রেসে জয়েন করেছেন এদিন থেকে যদি কোনো ওনার ব্যক্তিগত কিছু থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। কিন্তু উনি যে ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান ছিলেন কংগ্রেসের, তখন উনি কংগ্রেসে ছিলেন না, অন্য রাজনৈতিক দলে ছিলেন, ইউএমএফ ছিলেন, এআইইউডিএফ ছিলেন। গতিকে ওনার এই সময়কার ওনার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে তার কি কর্মকাণ্ড এটা আমার জানারও কথা নয়। আমি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান উনি ছিলেন, ওয়াকফ বোর্ডের অফিস আমার ঘরে ভাড়া ছিল, এই হিসাবে আমি জানি যে ওয়াকফ বোর্ডে উনি চেয়ারম্যান ছিলেন। আর উনি এই সময় কংগ্রেসের সঙ্গে কোনো সম্পর্কিত বা কোনো কংগ্রেসের কোনো সদস্যও ছিলেন না। গতিকে ওনার এই সময়কার ওয়াকফ বোর্ডের তৎপরতা সম্পর্কে আমি জানা মোটেই স্বভাবজাত নয়। তাহলে আরেকটি প্রশ্ন ছিল, তো আমি মনে করি সেটা জিজ্ঞেস করেও সেটার উত্তর আপনার কাছে থাকবে না। প্রশ্নটা হচ্ছে, বিগত কিছুদিন পূর্বে করিমগঞ্জ লোকসভার পাতারকান্দি কনস্টিটুয়েন্সির কোটামনি নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে অনেক বড় একটা ইভিকশন হয়েছিল, বা করিমগঞ্জ জেলা হাইলাকান্দিতে আরও ছোটোখাটো একটা দুটো ইভিকশন হয়েছে। সেই ইভিকশন সম্পর্কে বা ইভিকশনের কেস লড়তে উনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন, সেটা কি আপনার কোনো কিছু জানা আছে বা আপনার কাছে কোনো ইনফরমেশন আছে কি? আমি ডিএফও হিসাবেও আপনাদের করিমগঞ্জ জেলায় 3 বছর কার্যনির্বাহ করেছি। গতিকে বন বিভাগের ভূমিতে বৈধ এবং অবৈধ জনগণের থাকার কথা সম্পর্কে আমি ওয়াকিবহাল। আমি এখান থেকে যাওয়ার পরে যে উচ্ছেদ হয়েছে, আমি থাকতেও অনেক উচ্ছেদ করেছি, আমি যাবার পরে যে উচ্ছেদ হয়েছে, এই উচ্ছেদের বিরুদ্ধে উনি মহামান্য উচ্চ আদালতে আপনার মামলা করেছিলেন। যারা উচ্ছেদিত হয়েছে তাদের পক্ষে মামলা সিঙ্গল বেঞ্চে হেরেছে, তারপরে ডাবল বেঞ্চও বিরুদ্ধে রায় দিয়েছে। সে কেসটা, সে লোকগুলা যখন আমার কাছে গিয়েছিল তখন আমি রিটায়ার্ড হয়ে গেছি, তখন আমি ওদেরকে দিয়ে সুপ্রিম কোর্টে, সেই হাইকোর্টে 2 বার হারা কেসটা সুপ্রিম কোর্টে আমি নিজে গিয়ে, তারা যখন আমাকে অনেক রিকোয়েস্ট করলো, সে কেসটা অ্যাডমিট হয়েছে সুপ্রিম কোর্টে। ওদিকে বর্তমানে সুপ্রিম কোর্টে আছে। এছাড়াও আরও কিছু কেস মানে আদালতে, উচ্চ আদালতে অন্য উকিলের কাছে দিয়ে স্টে অর্ডারও এসেছে কোটামনিতে, ঝেড়ঝেড়িতে। গতিকে এই সম্পর্কে আমি এটাই জানি, ওনার কাছে যে কেসটা ছিল কোটামনি হেরে গিয়েছিলেন, এখন বর্তমানে সুপ্রিম কোর্টে এই কেসটা অ্যাডমিট হয়েছে। প্রথম হিয়ারিং হয়েছে, নেক্সট আরও হিয়ারিং হবে। মানে আপনার কথা থেকে একটা জিনিস স্পষ্ট, উনি মামলা করেছিলেন, করার পর উনি হেরে গিয়েছেন, তারপর আপনার তত্ত্বাবধানে বা আপনার সহযোগিতায় বলুন, অন্য উকিল দিয়ে, অন্য অ্যাডভোকেট দিয়ে হাইকোর্টে এই কেসটা এখন চলছে, সুপ্রিম কোর্টে এখন কেসটা চলছে। তার মানে এখন এইটাতে উনি ইনভলভ নয়, অন্য উকিল বা অন্যরা এটা দেখছে। এটা উনি যে সিনিয়র অ্যাডভোকেট, উনি এনকে ঝা রিটায়ার্ড চিফ জাস্টিস জম্মু কাশ্মীর হাইকোর্টের, উনি কেসটা দেখতেছেন। উনি বিগত 5 নির্বাচনে হেরেছেন,
এই নির্বাচন যেটা, এই নির্বাচন এই করিমগঞ্জ লোকসভাতে ডিলিমিটেশনের পর এখানে 2 লক্ষেরও অধিক মুসলিম ভোট আছে এখানে। তার মানে একটা জিনিস, এখানে অলমোস্ট 62 বা 63% মুসলিম মেজরিটি। তো এখানে আপনি কতটুকু আশাবাদী যে আপনাদের দল থেকে উনি যে প্রতিদ্বন্দ্বিতা করছেন জিতবেন বলে আপনি কতটুকু আশাবাদী? আমি তো দলের কর্মকর্তা হিসাবে আমি আশাবাদী কংগ্রেস বিজয়ী হবে। আর এই যে মানে কনসেপশন যেটা, যে এখানে সংখ্যালঘু ভোট 2 লক্ষ বেশি আছে, গতিকে কংগ্রেস এর সংখ্যালঘু ক্যান্ডিডেট প্রার্থী জিতবে, এই কনসেপশন যদি সমস্ত ভারতবর্ষে প্রচারিত হয়, তো সমস্ত ভারতবর্ষে 22টা 23টা লোকসভার সমষ্টি আছে মুসলিম মেজরিটি, গতিকে কংগ্রেস কি এই 22-23টাতে জিতবে 543-এর মধ্যে? এই কনসেপশনটা অত্যন্ত ভুল এবং গণতন্ত্রের মূল নীতির পরিপন্থী এই ধারণাটা, যে এখানে সংখ্যালঘু ভোটার বেশি, সংখ্যালঘু প্রার্থী বিজয়ী হবে। তাহলে যদি এভাবে হয় তাহলে সমস্ত ভারতবর্ষে মাত্র 25টা সিটি কংগ্রেস জিতবে। গতিকে কংগ্রেস ধর্মনিরপেক্ষতার নীতির উপর ভিত্তি করে 140 বছরের পুরানো দল, এখানে সংখ্যালঘু সংখ্যাগুরু সমস্ত সম্প্রদায়ের ভোটারদের উপর, নাগরিকদের উপর ভিত্তি করে এই দল এত বছর শাসনেও ছিল, আজকে শাসনে নাই, এরা বিরোধী দলে কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয় নাই। যে এবং যারা এভাবে প্রচার চালায় যে আমি ওখানে সংখ্যালঘু ভোট বেশি, সংখ্যালঘু প্রার্থী জয়ী হবে, ওখানে সংখ্যাগুরু ভোট বেশি, সংখ্যাগুরু প্রার্থী বিজয়ী হবে, এই কনসেপশন গণতন্ত্রের পরিপন্থী। সুস্থ মস্তিষ্কের ভারতবর্ষের কোনো নাগরিক এহেন মনোভাব পোষণ করতে পারে না, যেটা ধিক্কারজনক এবং ভারতীয় গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি দল মত ধর্ম নির্বিশেষে প্রত্যেক নাগরিকের ভোটাধিকারের উপর, সমর্থনের উপর ভিত্তি করে রাজনৈতিক দল যাতে তার কার্যকলাপ চালিয়ে যায়। করিমগঞ্জ লোকসভাতে আপনাদের ডিরেক্ট ফাইট কার সাথে হওয়ার সম্ভাবনা বেশি বলে আপনি মনে করেন? বিজেপি, ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমি বিশ্বাস করি। এই লোকসভা সমষ্টিতে AIUDF এর যিনি প্রার্থী, ওনার জনসমর্থনও অনেক বেশি, সমাজসেবাতে উনি নিয়োজিত থাকেন। সমগ্র বৎসর যখনই কোনো মানুষের কোনো সমস্যা হয়, যে কোনো ধরনের সমস্যা হলে, বিশেষ করে মুসলিম কমিউনিটি মানুষের যদি কোনো সমস্যা হয়, তাহলে উনি সবার প্রথমে উনি মানুষের পাশে দাঁড়ান, উচ্ছেদিত মানুষের পাশে দাঁড়ান। ফ্লাডের সময় মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের খাওয়ার ব্যবস্থা করে দেন, NRCর সময় অনেক সহযোগিতা করেছেন। সেই দিক দিয়ে যদি দেখা যায়, আপনার দলের প্রার্থী যিনি, ওনার এরকম কোনো সমাজে সাধারণ মানুষের সাথে ওনার গ্রহণযোগ্যতা এতটুকু বেশি নয়, তারপরও আপনি কিভাবে মনে করেন যে আপনাদের ফাইটটা বিজেপির সাথে হবে? ভারতবর্ষের নির্বাচন আয়োগ নির্বাচনে বা কোনো রাজনৈতিক দলকে যখন স্বীকৃতি প্রদান করে, তখন এরা জনসেবা করতে দায়বদ্ধ। গতিকে AIUDF হোক, CPM CPI হোক, আপনার শিবসেনা হোক, ভারতীয় জনতা পার্টি হোক বা ভারতীয় জাতীয় কংগ্রেস হোক, প্রত্যেক দলই জনগণের সেবা করবে। গতিকে AIUDF দলের প্রার্থী এই লোকালিটিতে বেশি জনসভা করেছেন, সেটা তো প্রশংসনীয়, সেটা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে এই দেশের সরকার কিভাবে চলবে, সে সরকার গঠন করার যে নীতি নির্ধারণা এবং সরকার গঠন করার যে সাফল্য, সেই সাফল্যের উপর ভিত্তি করে জনগণ ভোটদান করবে। প্রত্যেক রাজনৈতিক দলই তাদের নিজস্ব কর্মপন্থা, নিজস্ব জনসেবা, নিজস্ব জনগণের সহিত সম্পর্ক প্রচার করবে। কিন্তু বিরোধী প্রার্থীর ব্যক্তিগত আক্রমণ না করাই ভালো। গতিকে এভাবে আপনি বলেছেন আমার দলের স্থানীয়ভাবে আমার এই প্রার্থীর জনসেবা কম, AIUDF এর বেশি, স্থানীয়ভাবে হইতে পারে। গতিকে আপনার কেবল স্থানীয় জনসেবা নয়, ভারতবর্ষের সামগ্রিক রাজনীতির পরিস্থিতির উপর ভিত্তি করেই জনগণ ভোটদান করবে।
আজকে ৭৫ বছর পরে ভারতবর্ষের জনগণ, গণতন্ত্র প্রেমী জনগণ একদম পাকাপুক্ত হয়েছে। তারা বিচার বিশ্লেষণ করে ভোটদান করবে বলে আমার বিশ্বাস, এবং বিবেকে পরিচালিত হবে, আবেগে পরিচালিত হবে না। আবেগকে পরিত্যাগ করবে, কম বাঁচাও কথাটা ছাড়বে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক কথা। রাজনীতিক সামগ্রিক এটা লোকসভার ভোট, সর্বভারতীয় পরিস্থিতির উপর নির্ভর করে জনগণ তার ভোটাধিকার সাব্যস্ত করবে। আপনার কি ভবিষ্যৎ পরিকল্পনা? আপনি তো যেহেতু এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার একটা প্ল্যান ছিল, যেহেতু আপনি টিকিট থেকে বঞ্চিত হয়েছেন, ভবিষ্যতে কি বিধানসভাতে কোনো করিমগঞ্জ লোকসভার ভিতরে কোনো সমষ্টিতে থাকবেন? আমি নিজেকে বঞ্চিত বলে মনে করি না, সেটা পরম্পরাগত নীতি। কয়েকজন প্রার্থী প্রত্যাশী থাকবে, দল একজনকে মনোনয়ন দেবে, বাকি এরা দলে থাকবে। আমি দলে আছি, ভবিষ্যতেও দলে থাকব। ভারতবর্ষের জনগণের সার্বিক উন্নতি, ভারতবর্ষের জনগণের আপনার নাগরিকত্ব, ভারতবর্ষের জনগণের সার্বভৌমত্ব, ভারতের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং জনগণের মৌলিক অধিকার সম্পর্কে আমি বিধানসভা বা লোকসভার ভিতরে যেতেও পারি, না যেতেও পারি। আমি জনগণের স্বার্থে, জনগণের সাংবিধানিক অধিকার রক্ষার্থে, জনগণের হিতার্থে কাজ করে যাব এবং কংগ্রেস দলেই থাকব। হ্যাঁ, সর্বশেষ প্রশ্ন আপনাকে। আপনার দলের ক্যান্ডিডেটের যদি পলিটিক্যাল ক্যারিয়ার দেখা যায়, তাহলে একদম স্টার্টিং থেকে এখন পর্যন্ত উনি ইউএমএফ, ইউডিএফ, সমাজবাদী পার্টি, নির্দল আর এখন কংগ্রেস। তো এই যে মানে প্রত্যেক 5 বছর 10 বছর অন্তর অন্তর দল পরিবর্তন, আর এখন আবার কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আপনাদের দল থেকে, তো আপনি কি মনে করেন বারবার প্রত্যেক নির্বাচন আসার পর একটা দল পরিবর্তন করা, সেটা কি কোনো শুভ লক্ষণ? সেটার কারণে কি আপনাদেরকে একটু ব্যাকফুটে যেতে হয়েছে? সেটা সম্পর্কে আপনার কি ধারণা? আমি ওনাকে ব্যক্তিগত হিসাবে ধন্যবাদ জানাই যে ওনার কর্মজীবনের 7 দশকের পরে উনি সুস্থ চিন্তা ধারণা করে ভারতবর্ষের জনগণের স্বার্থে কংগ্রেস দলে যোগদান করেছেন। ওই পরিবারের ভোট কখনো কংগ্রেসে কোনো দিন আসে নাই। আপনি নিজেই স্বীকার করেছেন, ইউএমএফে গিয়েছেন, এআইডিএফে গিয়েছেন, সমাজবাদী দলে গিয়েছেন এবং এই ডিসেম্বর মাসে উনি কংগ্রেসে যোগদান করেছেন। গতিকে আপনিই যেহেতু এই প্রশ্নের উত্তর দিয়েছেন, উনি কংগ্রেসে যোগদান করার লগে লগে ওনার পরিবারের ছেলে মেয়ে, ওনার স্ত্রী, ওনার ভাই ভাতিজা, ওনার আত্মীয় স্বজন তো যারা কোনোদিন কংগ্রেসে ছিল না, এই লোকগুলা তো কংগ্রেসের কাছে এসেছে। গতিকে কংগ্রেসের নিশ্চয়ই লাভ হয়েছে, ক্ষতি হয় নাই। গতিকে এতদিনের কংগ্রেস বিরোধী কোনো লোক যখন কংগ্রেসে আসে, তাকে আরো বেশি সুস্বাগতম জানানো প্রয়োজন। গতিকে আমি ওনাকে সুস্বাগতম জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করি যে পরিবারের লোকজন কখনো কংগ্রেসের পক্ষে ছিল না, 7 দশকের ঊর্ধ্বে এরা যে কংগ্রেসে এসেছে, গত ডিসেম্বর মাসে কংগ্রেসে যোগদান করেছে। এখন এই পরিবারের লোকগুলো তো কমসে কম কংগ্রেসের পক্ষে আছে, ওনার পরিবারের লোক তো কংগ্রেসের বিপক্ষে নাই, ওনার আত্মীয় স্বজন তো কংগ্রেসের বিপক্ষে নাই। গতিকে এরা কংগ্রেসের পক্ষে থাকবে। এই কংগ্রেসের পক্ষে থাকার ফলে দলের নিশ্চয়ই লাভ হয়েছে, ক্ষতি হয় নাই। কিন্তু বিগত দিনে উনি তো কংগ্রেসের উল্টা ছিলেন, কংগ্রেসের অপোজিট যেটা স্ট্যান্ড ছিল উনি সেইখানেই ছিলেন, এবং সাধারণ মানুষ কী করে মেনে নিবে ওনাকে? এত কম সময়ের ভিতরে উনি যিনি 40 বছর 50 বছর পলিটিক্যাল ক্যারিয়ারে কংগ্রেসের বিরোধিতা করেছেন, আজকে উনি আবার কংগ্রেসের পক্ষে এসেছেন। ওনার ফ্যামিলির থেকে একজন ইউডিএফে, একজন এজিপিতে ছিলেন, কিন্তু এই বিগত কিছুদিন পূর্বে 15-20 দিন, 1 মাস পূর্বে ওনারাই কংগ্রেসে জয়েনিং করেছেন। সাধারণ মানুষ তো সেটা মেনে নিতে পারছে না, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকবার দেখতে পেয়েছি। রাজনীতিতে স্থায়ী কোনো শত্রু নাই। এরা যে একদম অন্তিম সময়ে কংগ্রেসে এসেছে তার জন্য প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং এতদিন যে কংগ্রেসের বিপক্ষে ছিলেন, এটা ভোটাররা বিবেচনা করবে। আমি আগেই বলেছি যে ভোটাররা আবেগে পরিচালিত হবে না, বিবেকে পরিচালিত হয়ে ভোটদান করবে। উনি যখন কংগ্রেসের বিপক্ষে ছিলেন, কংগ্রেসের উপরে যে কথাগুলা বলেছেন, এটা জনগণ
বিবেক বিবেচনা করবে, আবেগে পরিচালিত হবে না। কিন্তু এখন যে কংগ্রেসে যোগদান করেছেন, আপনি বলছেন ওনার ভাই ভাতিজা কে এজিপি ইউডিএফে ওনার পরিবারের অনেক লোক ছিল, কিন্তু আজকে তো এরা কংগ্রেসে যোগদান করেছে। গতিকে কংগ্রেসের মানে লাভ নিশ্চয় হয়েছে, যে ভোটটা কখনো কংগ্রেসে আসে নাই। 7 দশকের মধ্যে কংগ্রেস বিরোধী ছিল, এরা কংগ্রেসের পক্ষে কোনোদিনই ছিল না, কংগ্রেসের বিপক্ষে কথাবার্তা বলেছে, কংগ্রেসের বিপক্ষে জনগণের কাছে প্রচার করেছে। কিন্তু এই লোকগুলো আজকে কংগ্রেসে এসেছে, গতিকে এই লোকগুলোর গুরুত্ব কংগ্রেসে এসে গেছে, আপনি স্বীকার করে নিয়েছেন। গতিকে জনগণ এটা বিবেক বিবেচনা করবে যে 7 দশকে যারা বিরোধী ছিল এরাও কংগ্রেসে এসেছে, এটা বিবেক বিবেচনা এরা করবে। আপনি যেভাবে কনফিডেন্টলি বলছেন যে ওরা কংগ্রেসে এসেছে বা এই ফ্যামিলির সব ভোট কংগ্রেসে আসবে, সেটা তো ঠিক আছে, কিন্তু এই যে ওরা কংগ্রেসে এসেছে কতদিনের জন্য এসেছে? এই 26 তারিখ পর্যন্ত থাকবে কংগ্রেসে, না তারপর আবার দল পরিবর্তন করবে? সেটার কি কোনো গ্যারান্টি দিতে পারবেন আপনি? এটা তো রাজনৈতিক কোনো জ্যোতিষী আমি না এটা, কারণ আপনার আবু সালেহ নিজামুদ্দিন কংগ্রেসে ছিলেন, তিনি ইউডিএফে চলে গেছেন, ভরতনর ওই দিন কংগ্রেসে ছিলেন, এখন কংগ্রেসে নাই। আপনাদের উত্তর করিমগঞ্জের এমএলএ কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন কমলাক্ষ দে, উনি কংগ্রেসে নাই। সিদ্দিক আহমদ কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন, এখন কংগ্রেসের পক্ষে নেই। আপনার রানা গোস্বামী কার্যকরী সভাপতি ছিলেন, উনি কংগ্রেসে ছিলেন, আজকে কংগ্রেসে নেই। এভাবে মানস বরা গুয়াহাটিতে আমার বাড়ির কিনারে, ওনার বাবা কংগ্রেসের মন্ত্রী ছিলেন অকন বরা, উনি প্রভাবশালী সাধারণ সম্পাদক, রাজ্যিক সাধারণ প্রাদেশিক কংগ্রেসের সাধারণ সম্পাদক, উনি কংগ্রেস থেকে বিজেপিতে জয়েন করেছেন। গতিকে এটা ব্যক্তির তার নিজস্ব বিবেচনা থাকতেও পারে, যাইতেও পারে। এভাবে দল কাউকে বান্ধিয়া মানে রশি দিয়া মানে ঘরে বন্দি করিয়া দলে রাখতে পারে না। যদি কেউ যাইতে ইচ্ছা করে, আপনারা নিশ্চয় দেখেছেন কমলাক্ষ পুরকাইস্ত ছাত্র জীবন থেকে কংগ্রেস করেছেন, এনএসইউআই ইয়ুথ কংগ্রেস, আমি যখন ডিএফও ছিলাম উনি ইয়ুথ কংগ্রেসে ছিলেন, কিন্তু চলে গেছেন। গতিকে কেবল জ্যোতিষীরাই বলতে পারে, কিন্তু রাজনৈতিক কোনো জ্যোতিষী নাই, অ্যাস্ট্রোলজার নাই, গতিকে এটা কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। পূর্বাঞ্চল প্রতিদিনের ডাকে সাড়া দিয়ে আমাদের স্টুডিও উপস্থিত হয়ে অত্যন্ত সুন্দরভাবে আপনি আপনার পয়েন্ট অফ ভিউটা আমাদের দর্শকের বা অডিয়েন্সের সামনে আপনি উপস্থাপন করেছেন। পূর্বাঞ্চল প্রতিদিন পরিবারের পক্ষ থেকে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি এবং দীর্ঘায়ু কামনা করি। আমিও পূর্বাঞ্চল প্রতিদিনের পরিবার সমেত সমস্ত দর্শক মণ্ডলীকে আমার আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করিতেছি এবং ভবিষ্যতে জনগণের পক্ষে থাকব, এখনও আছি, এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের চ্যানেলকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করতেছি এবং আপনাদের চ্যানেলের উত্তর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করিতেছি।